শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই কনগ্রাচুলেশন জানাই প্রিয়াকে তার সেকেন্ড বেবির জন্য, দ্বিতীয়বারের জন্য মা হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন। এবং এটা শুনে খুব ভালো লাগলো যে আয়ুষের বোন কিংবা ভাই যে কোনো একজন খেলার সঙ্গে আসবে। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আয়ুষের ভাই কিংবা বোন যেই আসুক, প্রিয়ার দ্বিতীয় বাচ্চা যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে, এই কামনা করি। এরপরে প্রিয়াকে কয়েকটা কথা বলি। প্রিয়া, যা হয়েছে, কন্ট্রোভার্সি যা চলছে চলুক, সেই রাস্তায় আমি এবার যাব না। যেহেতু তুমি মা হতে চলেছ, তোমাকে এখন কোনো রকম টেনশন দেওয়া কিংবা তোমার টেনশন নেওয়া এটা একদমই ঠিক নয়। মানুষ মাত্রেই ভুল করে, ভুল ভ্রান্তি হয়, সেই ভুলটা শুধরে নিয়ে জীবনে আবার চলার পথে এগিয়ে চলতে হয়। এবং সেই ভুলগুলোকে পাথেয় করে, মানে ভুলগুলোকে শুধরে নিয়ে সঠিক রাস্তায় নিজেকে চলার চেষ্টা করো, তাহলে হয়তো এই কন্ট্রোভার্সিটা আস্তে আস্তে থেমে যাবে। তুমি ডেলি ব্লগ দাও, এখন তোমার এই জার্নিটাকে তুমি শেয়ার করো, দেখবে মানুষ তোমার পেছনের দিনগুলো ভুলে যাবে। ভুল তোমারও ছিল, ভুলটাকে স্বীকার করে নিতে শেখো, নতুন করে আর ভুল করার চেষ্টা করো না। দেখো, প্রথমেই যদি তুমি বলতে যে আমাদের এই সমস্যা, এর মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, কিন্তু এই বাচ্চাটাকে আমি রাখবো কি রাখবো না, ডাক্তারের পরামর্শ মতো আমাকে চলতে হবে, তা বাচ্চাটা থেকে রাখলে তো খুবই ভালো, আমি রাখতে চাই, কিন্তু কোনো প্রবলেম হলে আমাকে একটা কিছু সিদ্ধান্ত নিতে হবে, তোমরা কিন্তু আমার পাশে থেকো। এই কথাটা যদি বলে দিতে প্রথমে, তাহলে হয়তো এত কিছু হতো না। যাই হোক, ওটা তোমার ভুল ছিল, দ্বিতীয়বার এরকম আর কোনো ভুল করো না। দেখো, যারা ভিউয়ার্স তারা তোমাকে ভালোবাসে, খারাপ যারা বাসে তারাও কিন্তু তোমার ভিডিওটা দেখে, তা তাদের মধ্যে নিজের জনপ্রিয়তাটাকে হারানো তোমার এই ডিসক্রেডিটে পড়ে। যাই হোক, যা হবার হয়ে গেছে, সেই জন্য বলি যে এবার থেকে একটু সাবধানে চলো। আর যে তোমার গর্ভে আছে তার যত্ন নিয়েও, নিজের সময় মতো খেয়েও, পরিশ্রম একটু কম করতে হবে। বিজনেসের জন্য যেটুকু করার সেটুকু অভিজিৎকে করতে দাও, তুমি বিজনেসের মধ্যে নিজেকে জড়িও না। আর শহরে থাকছো, অবশ্যই এখানে শহরে কাজের লোকের কোনো ফোন এসেছিল আমাকে, এই ফোনেই সাধারণত ফোন আসে, কিন্তু যেহেতু এখানে একটা সিম আছে, যে সিমটা আমি মাঝে কিছুদিন ব্যবহার করেছিলাম, এখন টোটালি ওই সিমটা আমি ব্যবহার করি না, আমার এমনিতেই এই ফোনে, ভিডিওর ফোনে থাকে। দুই একজন ভুল করে এখানেই ফোন করে। যাই হোক, প্রিয়াকে নিয়ে যেটা বলছিলাম, আর যারা প্রিয়াকে নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করছো, তারা প্রিয়াকে ভালোবাসো, আমিও করেছি কন্ট্রোভার্সি, তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এখন তো মা হতে চলেছে, ওর এই সময়ের জার্নিটা একটু কমফোর্টেবল না হলে, ও মানসিক টেনশন যদি ও পায়, তাহলে কিছুটা ওর ওর ক্ষতি হবে। তাই বলছি, নিজের লোক সবাই, তোমরা কেউ কিছু আমাকে মনে করো না। হয়তো এটা যদি আমি বলি, তোমরা হয়তো বলো যে প্রিয়ার হয়ে দালালি করছো, দুদিন আগে তুমি বললে না, সেজন্য না। হ্যাঁ, প্রিয়ার হয়ে কন্ট্রোভার্সি করেছি, প্রিয়াকে খুব কড়া ভাষায় বলেছি, কিন্তু এই মুহূর্ত থেকে প্রিয়াকে আমরা একটু ছাড় দেবো। আর প্রিয়াকে বলবো যে এমন কিছু করো না জানো সবাই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে, তোমারও এখানে দোষ আছে অনেকটা, তোমাকেও মানে একটু নমনীয়ভাবে আচরণ করতে হবে। দেখো প্রিয়া, একটা কথা মনে রাখবা, যে তোমাকে নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করে কিংবা নেগেটিভ ভিডিও করে, তারাও কিন্তু তোমার এক একজন ভিউয়ার্স, এবং তারা কিন্তু ভিডিওটাকে একদম খুঁটে খুঁটে 2-3 বার দেখে। সেখান থেকে তারা কিন্তু তাদের নিজেদের অলক্ষ্যে তোমাকে অনেকটা রেভিনিউ দিয়ে যাচ্ছে। এইটা ভেবে অন্তত তুমি একটু নমনীয় হয়ে কমেন্টের উত্তর দিও প্লিজ। আর দরকার হলে কোনো কন্ট্রোভার্সি চ্যানেল তুমি আর এখন দেখো না, নট ইন্টারেস্ট করে দাও, সে আমারটাও না, আমিও বলবো যে আমারটাও দেখো না। আর নিজের দিকে খেয়াল করো। আর আয়ুষ যেন কোনো মতে এটা না ভাবে যে আমার ভাই কিংবা বোন আসছে বলে মা আমাকে একটু ইগনোর করছে। ওর প্রায়োরিটি সবসময় সমান দিও। এই কিছু কিছু ছেলে মেয়ে বাচ্চারা এই সময় মানে একটু ডিপ্রেশনে চলে যায়, কারণ তার একটাই ধারণা থাকে যে মা হয়তো, বাবা হয়তো আমাকে আর আগের মতো ভালোবাসবে না। ওই জন্য সবসময় না আয়ুষকে তুমি তুমি এটাই বলবা, মানে ওকে অনুভূতির মধ্যে রাখবা যে দেখ দেখ তোর বোন আসছে কিংবা তোর বুনু আসছে, ও যদি যেটাকে ভালোবাসবে, ও যদি বুনু আসবে বলবে তো বলবে হ্যাঁ বুনু আসবে, বুনু বলবে এই দেখ বুনু তোকে ডাকছে দাদা দাদা করে, এই বুনু না বলছে, আমাকে বলছে ফিস ফিস করে, মা দাদাকে খেতে দাও, আমার যত্ন পরে করো, দাদাকে আগে ভালোবাসো, দাদাকে দেখো। এই যে
এই যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলো করলে বাচ্চারা না ওই বাচ্চাটার প্রতি হিংসা হিংসাকে সরিয়ে ভালোবাসা শুরু করে। আমার বড় মেয়ে তো যখন ছোট মেয়ে আমার পেটে ছিল তখন ও 5 বছরের বয়স, ওর 5 বছরের মাথায় গিয়ে হয়েছে, 6 বছরে পরে ওর আমার বৃষ্টি হয়েছে, পাক্কা 5 বছরের ছোট। ও তো বলতো, এই বুনু আমার সঙ্গে খেলবি, বেরিয়ে আয় বেরিয়ে, আর কতদিন থাকবি কতদিন থাকবি, তাড়াতাড়ি চলে আয়, মা বুনু কবে আসবে, মা বুনু কবে আসবে। ওদের ভেতরে একটা আকাঙ্ক্ষা তৈরি করে দিতে হবে। এই কাজটা অভিজিৎ এবং তুমি করবে। ওকে জিজ্ঞেস করবে যে বুনুর জন্য কি করবি, তুই তো দাদা, ভাইয়ের জন্য কোন খাবারটা ভাইয়ের জন্য রাখবি, কোন জামাটা ভাইয়ের জন্য রাখবি, কি কিনবি ভাইয়ের জন্য। ওর ভেতরে একটা আকাঙ্ক্ষা তৈরি করে দিতে হবে যে ও অপেক্ষা করবে ওর ভাই বোনের জন্য। এই দায়িত্বটা কিন্তু অভিজিৎ এবং প্রিয়াকে খুব সন্তর্পণে ওর ভেতরের যে রাগ হিংসাটা সেটাকে ভাঙিয়ে নিতে হবে। কারণ একটা দীর্ঘ সময় কিন্তু একা তোমাদের ভালোবাসাটা আয়ুষ পেয়েছে, সেখানে তার ভাগিদার আসবে অটোমেটিক, মুখে না বললেও মনে মনে কিছুটা তার ভেতরে একটু হিংসা, প্রতিদ্বন্দ্বী হিসাবে দ্বিতীয় বেবিকেও ভাবতে পারে, সবাই যে ভাবে তা না, কিন্তু কেউ কেউ ভাবে। যাই হোক, এই জিনিসটা কাটিয়ে ওঠার কিছু পদ্ধতি আছে যেটা আমি তোমাকে বললাম। আর এই সময় তুমি সব সময় মানে বাচ্চাটার কি করে ভালো হবে, ভালো ভালো গল্প শোনা, ভালো ভালো বই পড়া, ভালো ভালো কাজ করা, ভালো ভালো গান শোনা। কারণ একটা বাচ্চা, তোমরা নিশ্চয়ই জানো যে অর্জুনের সন্তান অভিমন্যু যখন চক্রব্যূহ ওর মায়ের পেটে ছিল তখন ওই পাণ্ডবরা করছিল, মানে প্ল্যান করছিল। আমারও ফোন এসেছিল, কারণ আমার ব্লকের সহায়ক মানে দিদিমণিদের এখনো বেতনটা ঢোকেনি, কিন্তু আমাদের ঢুকে গেছে, সেটা নিয়ে ফোনে জানানো হলো। কালকে অবশ্যই ব্যাংকে যাবে, এটা নিয়ে ফোন বারবার ফোনাফোনি হচ্ছিল, আসতেই পারে আজ এখন বারবার ফোন। যাই হোক, অভিমন্যুর কথা বলছিলাম। ও তখন 7 মাসে না ক মাসের গর্ভবতী ছিল। অভিমন্যু 7 মাস না 8 মাস এরকম একটা গর্ভবতী ছিল। দেখ, মায়ের কোলে বসে এই চক্রব্যূহের কথাটা সে শুনেছিল। তারপরে যখন ও প্রসব হলো, বড় হলো, তখন কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো। তার আগে ও চক্রব্যূহের গল্পটা মায়ের পেটে থাকতে শুনেছিল তার পরিবারের মুখ দিয়ে। তখন সে যখন ওই চক্রব্যূহ থেকে ঢোকা পর্যন্ত শুনেছে, তারপরে কোনো কারণে ওর মা ওখান থেকে সরে গেছে, আর গল্পর শেষটুকু শুনতে পারেনি। চক্রব্যূহের মধ্যে প্রবেশ করা এটা সে শিখেছিল, কিন্তু বেরিয়ে আসার রাস্তাটা সে আর শিখতে পারেনি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে তাকে চক্রব্যূহে ফেলা হলো, কিন্তু ও বেরোতে পারল না। কারণ ওই গর্ভাবস্থায় তার মা উর্মিলা, অভিমন্যুর মা উর্মিলা, খুব সম্ভবত ভুল হলে বলে দিও, ওই সময়টা অন্য কাজে বাইরে চলে গেছিল। তাই তোমার সন্তান 6 মাস প্রায় হতে চলল, আর 1 মাস পর থেকে তার শব্দ সে কানে শুনতে পারবে। অতএব ওর সামনে এমন কিছু তোমরা এই সময় আলোচনা করবে না যেটা ওর পক্ষে ক্ষতিকর হয়। আর এই সময় না একটু হালকা সাউন্ড শুনতে হয়, লাউডে কিছু শুনবে না। যেখানে অনেক শব্দ হবে সেখানে না যাওয়া ভালো। আমার থেকে তোমরা আরো ভালো বুঝবে, কারণ এখন অনেক উন্নত মানের চিকিৎসা এবং এই প্রয়োজনীয় কি গর্ভাবস্থায় কি কি নিয়ম মানতে হয় তোমরা অনেক কিছু জানো। আমি এইটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু মনে হলো সেটুকু তোমাদের বললাম। যাই হোক, কেউ আমার ভিডিওতে কেউ রাগ করো না, কারণ অনেকেই ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। আমি প্রত্যেককেই বলছি যে আমরা সবাই মিলে এখন ওই বাচ্চাটার কথা ভেবে অন্তত একটুখানি মানে স্যাক্রিফাইস করি। আর প্রিয়াও আশা করি এমন কিছু আর করবে না যেটার জন্য তাকে কন্ট্রোভার্সির সম্মুখীন হতে হবে। এবং আমি সবথেকে বেশি রিকোয়েস্ট করব প্রিয়ার ভিউয়ার্সদের, অনেক তো হলো, প্রিয়া আমাদের ঘরেরই মেয়ে, অনেক ভুল ভ্রান্তি করেছে, তোমরা বলেছ। প্লিজ তোমরা এখন প্রিয়াকে, হ্যাঁ যেটা দরকার, যেটাও ভুল করবে সেটা বলো, একটুখানি সিম্প্যাথি, একটু ছাড় দিয়ে। তা চলো, কেউ রাগ করো না, আমি কিন্তু প্রিয়ার দালালি করছি না, এটা ভেবো না।
আমিও প্রিয়াকে বলেছি, তার ভুল দেখেছি, এই সময়টা প্লিজ একটু কনসিডার ওই বাচ্চাটার জন্য। কারণ আমরা কিন্তু প্রিয়ার ভালো চাই, কেউ কিন্তু যারা ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে কিংবা নেগেটিভ ভিডিও করে কেউ কিন্তু প্রিয়ার ক্ষতি চায় না। প্রিয়া যে ভুলগুলো করেছে চোখে আঙুল দিয়ে সেগুলো দেখানো হয়েছে। যাই হোক, প্রসঙ্গ অনেকটাই এখানে কেটে গেল। আমার আজকের কন্টেন্ট হচ্ছে, মূল কন্টেন্ট হচ্ছে আমাদের টিন এবং তার মা বাবাকে নিয়ে আমি কয়েকটা কথা বলবো। টিনের মা বাড়িতে ফিরে এসে বেশ কাজকর্ম করছে। বৌমা, আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে বৌমার শরীর খারাপ না। এখন আমি যেটা অন্য ভিডিও দেখলাম, প্রিয়র জনিত কারণে ও বেশি নড়াচড়া করতে পারছে না, সেই জন্য শাশুড়ি মা সব করছে একা হাতে, রান্না বান্না, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, পুজো দেওয়াটা দেখে আমি ভাবলাম যে হ্যাঁ এটাই হয়েছে। মানে প্রতি মাসে যে নিয়ম রুটিন অনুপাতে মেয়েদের একটা প্রবলেম থাকে সেটা হয়েছে। যাই হোক, টিনের মা কিন্তু শাশুড়ি হিসাবে পারফেক্ট, অন্তত বৌমার কাছে। এটা আমার খুব ভালো লাগলো, কারণ এখনকার শাশুড়িরা না বেশিরভাগই খারাপ হয় না, বোঝে তাদের বৌমাদের। আগেকার শাশুড়িরা একটু কিটকিটে, যেমন আমার মেয়েরা বলে তোমার যদি ছেলে থাকতো মা, তুমি আমাদের যেমন কড়া শাসনে রাখো, ছেলের বউ থাকলে সেটা পারতে না। ছেলের বউ আর না হলে এমন কিটকিট করতে, তোমার ছেলের বউ তোমার কাছে থাকতো না। আর কারণ আমরা ভুল দেখলে মুখের উপর বলি, তা ছেলের বউদের এখন বর্তমানে শাশুড়িরা একটু তোয়াজ করেই চলে, এখন অত্যাচারের দিন শেষ হয়েছে। যাই হোক, ওটা গেল। তা আমাদের অমাবস্যা দেবী একটা জিনিস আমাদের আজকে দেখালেন, যে পান্ডেকে ফিরে পেয়েছে। চুলবুল পান্ডেকে ফিরে পেয়েছে। কারণ তার ছেলে যখন টোটো করে আসছিল, সেই দেখে কোথায় কোন মন্দিরের পাশে ও কান্নাকাটি করছিল, ওকে তুলে নিয়ে এসছে। বাড়িতে এসে ওকে খেতে দিয়েছে, ও সে গোগ্রাসে খাচ্ছে। আর ওর মা বলছে খা খা খা, কষ্ট হয়েছে, খাও সোনা, আদর করে করে খাওয়া খেতে দিচ্ছে। আমার না তখন কিষাণুর কথা মনে পড়েছে, এবং ওর মা বলছে তোর মা আসুক, সুন্দরী আসুক, বকে দেবো। কেন তোকে নিয়ে গিয়েছিল, ঠিক মতো ফিরিয়ে আনতে পারেনি, তোকে কেন নিয়ে গিয়েছিল? অমাবস্যা দেবী একটা পোষ্যকে এতটা বুঝলেন যে সে মা ছাড়া দুটো রাত খুব কষ্টে কেটেছে, সে খেতে পায়নি, কেমন করে খাচ্ছে এটা দেখে আপনার শান্তি লাগছে। আপনি বললেন মাকে বকে দেবেন। নিজের মেয়েটাকে কোনোদিন বকেছেন? ছেলেটাকে ছেড়ে এসছে বলে বলেছেন যে তোর ছেলে তোর বুকের দুধ খায়, তুই ছেড়ে চলে এসছিস, সে বুকের দুধটা পাচ্ছে না, তার কত পিপাসা লেগেছিল, বলেছেন কোনোদিন? নাকি ভিডিওর জন্য সবকিছু নাটক করেন? এই বিড়াল ছানাটাকে নিয়ে নাটক করতে বসেছেন। তার বেলায় ঠিক বলছেন যে মাকে বকে দেব, তোকে কোথায় রেখে এসেছিল? আপনার মেয়েটা যে আপনার নাতিটাকে ফেলে এসে 1 বছর আপনার কাছে থাকলো, একটা দিন বকেছেন? একটা দিন বকেননি? বোঝেননি যে ওই বাচ্চাটাও বুকের দুধের জন্য কেঁদেছিল? আজকে বেড়াল ছানাকে আপনি দেখিয়ে ভিউ কামানোর জন্য সিম্প্যাথি নিচ্ছেন যে আপনারা পোষ্য কত ভালোবাসেন। তাহলে এই পান্ডের থেকেও কি মূল্যহীন আমাদের কিষাণু? আপনাদের বাড়িতে এই পোষ্যটার যত মূল্য আছে, কিষাণুর সেই মূল্যটা আপনারা দেননি। এখন ভিউয়ার্সদের মন রক্ষার জন্য, কিষাণুকে দেখার জন্য তার মা কোর্টে দৌড়াদৌড়ি করছে, অথচ প্রথম দিন অনাসেই কিষাণুকে নিয়ে আসার সুযোগ ছিল। হাততালি আপনার এই নাটক, পোষ্যকে নিয়ে নাটক করা দেখে। অদ্ভুত আপনারা, যেমন আপনার মেয়ে তেমন আপনি, তেমনি আপনার স্বামী। আমি পৃথিবীতে কোনো দিদাকে দেখিনি যে মেয়েকে কোনো দিন একটা কথা জিজ্ঞেস করেনি যে তুই বাচ্চাটাকে আনলি না কেন। বরঞ্চ বাচ্চাটাকে যাতে না নিয়ে আসে সেই প্ল্যানটা আপনাদেরই ছিল, যার জন্য মাল রিকভারির দিন আপনি একবারও কিষাণুকে দেখতে চাননি। অমাবস্যা দেবী, লজ্জা করে না তাই না? মুখ দেখান কোন মুখে? আপনি একজন দিদা, তার নাতি
ওখানে পড়ে রয়েছে, জ্বরে ভুগছে, কাঁদছে। আপনার বুকটা কেঁপে ওঠেনি সেদিন? একবারও মেয়েকে বলতে পারিসনি চল আমি নিয়ে যাচ্ছি, তোর বাচ্চার কাছে তুই যাবি, কে আটকায় দেখি? যেতেন মেয়েকে, দুটো বেশি কথা শুনতেন, দুটো বেশি কথা শুনতেন, পাড়ার লোকে দুটো নোংরা কথা বলতো শুনতেন, কিন্তু কৃষাণু তার মায়ের পরশটা পেত। আজকে ফটো ফ্রেমে ছেলেকে দেখতে হচ্ছে আপনার মেয়েকে, আপনার ভুলের জন্য। এটা মেয়েকে তো আপনি নিয়ে এসেছিলেন সেদিন গাড়ি করে, গাড়িতে জায়গা ছিল না নাতির, নাতির জায়গাটা ছিল না, তাই না? আজকে চুলবুল পান্ডেকে দেখে আপনি বলছেন মা আসুক বকে দেব, লজ্জা করে না, তাই না? লজ্জা করে না? সুন্দরীর আর একটা বাচ্চা শিয়ালে ধরে নিয়ে গেছিল, শিয়ালে ধরে নিয়ে গেছিল, সেটার খবর হয়নি। চুলবুল পান্ডের কপালে লেখা আছে যে সে শিয়ালের পেটে যাবে না, তাই সে ফিরে এসেছে। যাই হোক, কি বলবো আপনাকে, আপনার শিক্ষা পেয়ে মেয়ে ওরকম কঠিন হয়েছে, তার ভেতরে আবেগ, তার ভেতরে ভালোবাসা নেই, কোনো ভালোবাসা নেই, মাতৃত্ব বোধ নেই তার। অনেকে সে লেকচার মারে না যে পেটে ধরেছে, আরে পেটে ধরলেই মা হওয়া যায় না, পেটে ধরলেই মা হওয়া যায় না। মা হতে গেলে সব ত্যাগ করতে হয় সন্তানের জন্য। আজকে আমার বাড়ির পাশে আমার দিদির মেয়ে, দেড়তো দিদির মেয়ে, আমি নিজে হাতে বিয়ে দিয়েছিলাম। 18 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। 18 বছর বয়সে বাবা বাইরে থাকতো। দিদি বলল যে মেয়েকে, ওদের এলাকাটা ভালো না, আমি মেয়েকে রাখবো না, তুই বিয়ে দিয়ে দে। আমার বাড়ির সামনে আমারই বাবার মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। বিয়ের 3 বছরের মাথায়, 3 বছর না 4-5 বছরের মাথায় দুটো বাচ্চা রেখে সেই আমার কাকু মারা যায় অ্যাক্সিডেন্টে, স্পট ডেট হয়ে গেছিল। অনেক বলেছি বিয়ে কর, ছেলে দেখেছি, তার শ্বশুর বাড়ির লোকজনও বলেছে আমাদের কোনো আপত্তি নেই, তুমি যদি কোলেরটাকে নিয়ে বিয়ে করো, এটাকে রেখে বড়টাকে রেখে দিলে আমরা মানুষ করব, কিংবা তুমি একটাও যদি না নাও আমরাই মানুষ করব, তোমার জীবনটা তুমি গড়ে নাও। বিয়ে করেনি। একদিন এসে বললো মাসি বৃথা চেষ্টা করো না, আমি বিয়ে করব না, আমি যদি বিয়ে করি না আমার সন্তান দুটো পর হয়ে যাবে। এখনো পর্যন্ত সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে বেঁচে আছে, সুস্থ স্বাভাবিকভাবে শ্বশুর বাড়িতেই আছে। মেয়ে ব্যাংকের চাকরি করছে, ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, প্লাস ক্যামেরাম্যান, অ্যালবাম তৈরি করে, ফটোশ্যুট করে, বাড়ি করছে। আমার ওই বঞ্জি দিদির মেয়ে হাই স্কুলে স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে রান্নার কাজ করে। আগে লোকের বাড়িতে কাজ করতো, বিড়ি বাঁধতো, এখন ছেলেমেয়েরা চাকরি বাকরি করছে, বলে যে না তোমাকে লোকের বাড়িও কাজ করতে। ও লোকের বাড়ি মানে ওদের বাড়ির ভেতরেই অন্য কাকা শ্বশুরদের ঘরে কাজ করতো। আমার ওই বড় দাদুর ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, এখন সেটাও করতে দেয় না, বিড়ি বাঁধা তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। এই সরকারি চাকরি বলে মাসে মাসে মাইনেটা ঢোকে বলে এইটা ধরে রেখেছে যে আমারও তো সময় কাটানোর দরকার আছে। আর ওরা একসঙ্গে, বড় হাই স্কুলটা অনেক ছাত্রছাত্রী, একসঙ্গে 5 জন করে রান্না করে, এমন কিছু কষ্ট হয় না। আর একটা সন্তান যে বুকের দুধ খায়, তাকে ছেড়ে আপনার মেয়ে এসে কি পরকীয়ার ধুন। আজকে একজন আমাকে কমেন্ট করেছে, কমেন্টটা আমি ডিলিট করে দিয়েছি। আমি আমার মেয়ের বয়সী টিনকে নিয়ে নোংরা কথা বলতে নাকি আমার লজ্জা করে না। সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, সত্যি কথা বলবো, লজ্জার কি আছে? লজ্জার কি আছে? যেটা সত্যি সেটা বলবো। আজকে ওর শ্বশুর বাড়ি ভালো না লাগতেই পারে, চলে আসতে পারে, চলে আসতেই পারে, কিন্তু সন্তানটাকে রেখে আসা ওর ঠিক হয়নি। ভাগ্য ভালো সন্দীপের মা কৃষাণুকে, মানে মায়ের কথা যাতে মনে না থাকে সেইভাবে মানুষ করছে। মায়ের অ্যাবসেন্টে সে যেন কষ্ট না পায়। এবং জন্মের পর থেকে ভাগ্যিস কৃষাণু তার ঠাম্মির কাছে বেশি ভালোবাসা পেয়েছে, তাই দায়িত্ব ছিল তার, রান্নাবান্না করবে আবার নাতিকে মানুষ করবে। সেই জন্য আজকে কৃষাণুর অতটা কষ্ট হয়নি। প্রথম তো কষ্ট পেয়েছে,
আর সেই সময় আপনার মেয়ে ভ্যালেন্টাইন ডে বানিয়েছে তার প্রেমিকের সঙ্গে, আর আপনি তার চুল বেঁধে দিয়ে মাথায় ফুল গুজে মেয়েকে অভিসারে পাঠিয়েছেন। ধন্য বাবা মা, আপনার মতো মাকে মাতৃত্বের শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত, কলঙ্কিত পুরস্কার, কলঙ্কিত মুকুট দেওয়া উচিত, যাতে আপনাকে দেখে আরো মায়েরা শেখে যে এ আবার কি মা। আজকে ফ্ল্যাটে বাবা বাজার করে এনেছে, তরকারি কাটলো, মেয়ে সংসার করছে, বাপ বেটির সংসার দেখতে ভালোই লাগছিল। বলছে 3 আটি শাক কিনেছে, এর আগের দিন নাকি তরকারিতে শাক পাইনি, শুধু সবজি, আজকে ওই জন্য 3 আটি এনেছে। কেটে কোটে গুছিয়ে দিয়ে কটা কাপড় চোপড় ভিজিয়ে বাবাকে ভেজিয়ে দিল রান্নার কাজে। কি বুদ্ধি! কাচাকুচি করে মেলে দিয়ে একটা তুলি নিয়ে রং করছে, তুলি নিয়ে রং করছে, বলছে সময় কাটছে না। কেন, কাচাকুচি পরে করতে পারতে, রান্নাটা করে নিতে। সব সময় কারোর না কারোর ঘাড়ে বন্দুক রেখে জীবনটা কাটিয়ে দিতে চায়। আগে শাশুড়ির ঘাড়ে বন্দুক রেখেছে, বাপের বাড়ি থাকলে মা ভাই বউ, আর ফ্ল্যাটে এসেও বাপিকে দিয়ে রান্না করাচ্ছে। নিষ্কর্মা, কামচোর, এগুলোকে বলে গতর পালা মহিলা, যারা নিজে খাটবে না, কামচোর, কাজকে ফাঁকি দেয় এরা। ও রান্না বান্না বাবাকে লেলিয়ে দিল। আশ্চর্য, এ আবার সংসার করবে। ও কেন ফ্ল্যাটে সবসময় থাকে না? কাজের ভয়তে। ফ্ল্যাটে থাকলে সবই তো নিজের করতে হচ্ছে, নিজের করতে হচ্ছে। ধুলি ধুলি কি ছিল অবস্থা? তার মানে চা খেয়েছে, কাপগুলো ফোকলাকে ধুতে দিয়েছে। সারা জীবন ওরকম ক্যামেরার আড়ালেই রাখতে হবে, আর মাঝখান দিয়ে কিছু কিছু টিপস আমরা দেখে নেব, তাতে বুঝবো ফোকলার উপস্থিতি। চালিয়ে যাও, এভাবেই চালিয়ে যাও। যাই হোক বন্ধুরা, এইটুকু ছিল বলার আজকে আমার। আজকে টিনের মার চুলবুলির জন্য মানে কষ্ট দেখে আমার খুব হাসি পেয়েছে। তা চলো, আজকের ভিডিওটি এইটুকু থাকলো, দেখা হবে অন্য ভিডিওতে। আর কমেন্ট করো তোমরা, ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।